সকলকে আমন্ত্রণ জানাই আমার ফেসবুক প্রোফাইলে। বেশ কিছুদিন আগে আমি আমার যে ফেসবুক পেজ ইনফোটেনমেন্ট, সেখানে এসআইআর নিয়ে একটি সাক্ষাৎকারমূলক ভিডিও আপনাদের সামনে এনেছিলাম। সেই পেজটিতে কিছু সমস্যা থাকার জন্য আজকে আমি আমার প্রোফাইল থেকে এই ভিডিওটি এসআইআর এর উপরেই বানাচ্ছি। এসআইআর সংক্রান্ত কিছু কথা আজকে আলোচনা করব। এই ভিডিওটি শেয়ার করে আপনারা আপনাদের যে বন্ধু বান্ধব রয়েছেন তাদের এসআইআর সম্পর্কে সজাগ সচেতন করবেন। তো আজকের ভিডিও শুরু করার প্রথমে বলে রাখি যে বাংলায় এসআইআর এর যে প্রাথমিক কাজ, প্রথম পর্যায়ের কাজ, তা কিন্তু শুরু হয়ে গেছে কোন কোন জায়গাতে শেষও হয়ে গেছে। সেই কাজটি কি, কিভাবে হচ্ছে, কারা করছে, সে সমস্ত কিছু একদম বিস্তারিত ভাবে আপনাদের সামনে বলবো। তার আগে আমি বলে রাখি যে এর আগের ভিডিওতে আমরা এসআইআর কে যেভাবে সহজ করে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে এসআইআর এর প্রয়োজন রয়েছে, সেখানে অবাঞ্ছিত যারা ভোটার বিভিন্ন ভোটার তালিকায় রয়েছে তাদের বাদ যাওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু বিহারের যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে 1 মাস মতো আগে, সেটা দেখার পর এ কথা বলতে বাধ্য হচ্ছি যে এসআইআর হয়তো অত সহজ বিষয় কিছু নয়। কারণ যে ফাইনাল লিস্ট বিহারে বের হয়েছে, সেখানে এই দৈনিক ভাস্করের রিপোর্টটি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে প্রায় 70 লক্ষ মানুষের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ গেছে। এই 70 লক্ষ লোকের মধ্যে বলা হচ্ছে যে 22 লক্ষ মৃত ভোটার ছিল, প্রায় 7 লক্ষ এরকম ভোটার যাদের দু জায়গাতে নাম ছিল, এবং 36 লক্ষ এরকম ভোটার যারা অন্য জায়গা থেকে শিফট হয়ে এসেছিলেন। এর বাইরে এই যে এত সংখ্যক 70 লক্ষ লোকের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ গেল, সামনে নভেম্বরেই বিহারে বিধানসভা নির্বাচন। এই 70 লক্ষ লোকের যে ডিটেল ব্রেকআপ, তা নির্বাচন কমিশন এখনো অবধি প্রেস কনফারেন্সের মাধ্যমে বা কোনো নোটিশ পাবলিশের মাধ্যমে আমাদের জানায়নি। 70 লক্ষ লোকের মধ্যে এসআইআর হওয়ার পর কতজন বিদেশি অনুপ্রবেশকারী, যে কথা বারবার বিভিন্ন দল বলছে যে এসআইআর এর মাধ্যমে বিদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের চিহ্নিতকরণ করা হবে, তাদের দেশ থেকে বের করা হবে। বিহারে যে 70 লক্ষ লোকের নাম বাদ গেল, তার মধ্যে অনুপ্রবেশকারী কতজন ছিলেন সংখ্যাটা আমরা পেলাম যে মৃত এবং অন্য জায়গা দু জায়গায় নাম, অন্য জায়গা থেকে শিফট হয়ে আসা, এই সংখ্যাগুলো যোগ করলেও 70 লক্ষ হয় না। 5-6 লক্ষ নাম তবু এমন থেকে যায় যার কোনো হিসেব নির্বাচন কমিশন থেকে পাওয়া যায়নি। ফলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাছাড়া বিহারে দেখানো হচ্ছে যে 21 লক্ষ লোকের নাম নতুন করে সংস্করণ হয়েছে। একসঙ্গে এতগুলো নাম এত কম সময়ের মাধ্যমে 21 লক্ষ নাম ঢুকলো, এরা কারা? এই প্রশ্নের উত্তরও কিন্তু নির্বাচন কমিশনের থেকে পাওয়া যায়নি, এবং আমিও কোনো নিউজ চ্যানেলে বা কোনো সাংবাদিকের মাধ্যমে বা কোনো নিউজ পোর্টালে দেখতে পাই। তো এসআইআর নিয়ে একটু ভয়ের কারণ কিন্তু রয়েছে, এটা বলতে বাধ্য হচ্ছি বিহারের ফাইনাল লিস্ট দেখার পর। যাক, বিহার আপাতত বাদ। এবার আমি আজকে যে জন্য ভিডিও করছি সেই মূল বিষয়ে আসি। ওয়েস্ট বেঙ্গলে এসআইআর আপনাদের জানিয়ে রাখি, আপনারা এখন অব্দি কেউ জানেন না হয়তো, বা অনেকে জানেন যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর এর যে মানে প্রাথমিক পর্যায়ের কাজ, তা শুরু হয়ে গেছে, এমনকি বেশিরভাগ জায়গাতে শেষও হয়ে গেছে। এই প্রথম প্রাথমিক পর্যায়ের কাজ কি আপনাদের প্রশ্ন জাগবে। আপনাদের বলে রাখি যে এই প্রাথমিক পর্যায়ের কাজ হচ্ছে, প্রথমত আপনাদের বলি যে এই এসআইআর বা ভোটার লিস্ট তৈরি, ভোটার লিস্ট সংশোধন, এই বিষয়টির সঙ্গে কারা কারা যুক্ত, কারা কারা এই বিষয়টি দেখেন। আপনাদের স্ক্রিন আমি পরপর দেখাচ্ছি। ভোটার লিস্টের কাজের সঙ্গে যুক্ত একদম প্রথম লেভেল হচ্ছে বিএলও, বুথ লেভেল অফিসার, যিনি যে মাস্টার মশাই আপনার প্রত্যেক বছরে 2 বার সামারি রিভিশনে ভোটার লিস্ট সংশোধনের কাজ করেন, নাম তোলা, নাম বিয়োজন, এসবের কাজ করেন, তাকে বলা হয় বিএলও। এতদিন অবধি এই বিএলওর কাজ প্রাইমারি স্কুলের টিচার ছাড়াও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, যারা আইসিডিএস ওয়ার্কার, তাদেরকে দিয়ে করানো হচ্ছিল। এখন যে এসআইআর হবে, সেই এসআইআর এ কোনো অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে রাখা হয়নি, সেখানে শুধুমাত্র
হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের শিক্ষক মহাশয়দেরকেই রাখা হয়েছে, যাতে এসআইআর এর কাজ নিখুঁত ভাবে হয়। এই বিষয়টি ভালো হয়েছে আর কি। তো এই এসআইআর এর যে বিভিন্ন লেভেল, সেখানে হচ্ছে প্রথমে থাকছেন বিএলও মাস্টারমশাই, বিএলওর উপরে থাকছেন সুপারভাইজার। সুপারভাইজারের কাজ হলো তার আন্ডারে কয়েকজন বিএলও থাকবেন, তিনি বিএলওদের যে রিপোর্ট, যে কাজ, তা তিনি পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন। সুপারভাইজার কারা হন? সুপারভাইজার হন সাধারণত গ্রাম পঞ্চায়েতের এবং বিডিও অফিসের অন্যান্য যে লাইন ডিপার্টমেন্ট রয়েছে, সেই সমস্ত ডিপার্টমেন্টের যারা আধিকারিক, যারা অফিসার, তারা সুপারভাইজার হয়ে থাকে। বিএলওর উপরে সুপারভাইজার, সুপারভাইজারের উপরে থাকছেন AERO, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রোল অফিসার। AERO কারা হন? AERO হন হচ্ছে সাধারণত যারা বিডিও অফিসের এক্সটেনশন অফিসার, বিএলআরও অফিসের আরো এই ধরনের অফিসার যারা, তারা AERO হন। তাদের নিচে থাকেন হচ্ছেন সুপারভাইজার। এই এক একজন AEROর নিচে আবার একাধিক সুপারভাইজার কাজ করেন। আর AEROর উপরে থাকেন হচ্ছেন ERO। ERO হচ্ছেন একজন ERO হচ্ছেন তিনি যিনি হচ্ছেন ইলেকটোরাল রোল অফিসার। তার মানে স্বাক্ষরই থাকে ভোটার লিস্ট যখন ফাইনাল হয়। আর EROর উপরে হচ্ছে চিফ ইলেকশন অফিসার। বিভিন্ন লোক এবং তার ভূমিকা যে ভোটার লিস্ট তৈরিতে কারা কারা থাকেন। এবার বলি প্রাইমারি লেভেলের কাজ, প্রাথমিক পর্যায়ের কাজ এসআইআর শুরু হয়েছে কেন বললাম। প্রত্যেক বিএলওকে বেশ কিছুদিন আগে বিডিও অফিস গুলোতে ডেকে ডেকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং তাদের 3 ধরনের জিনিস দেওয়া হয়েছে। দুটো দেওয়া হয়েছে তাদের ভোটার লিস্ট। এক হচ্ছে 2025 সালের ভোটার লিস্ট, মানে বর্তমান যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট দেওয়া হয়েছে এবং তাকে দেওয়া হয়েছে 2002 সালের ভোটার লিস্ট। 2002 সালের ভোটার লিস্ট কেন দেওয়া হয়েছে? কারণ 2002 সালে শেষ যে এসআইআর তার ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল, সেই জন্য 2025 এবং 2002 সালের ভোটার লিস্ট দেওয়া হয়েছে এবং তাদেরকে দেওয়া হয়েছে একটি ফর্ম। সেই ফর্মটির নাম হচ্ছে অ্যানেক্সার 1। বিএলওদের কাজ হলো এই 2025 সালের ভোটার লিস্ট নিয়ে তারা বসবেন এবং 2002 সালের ভোটার লিস্ট নিয়ে তারা বসবেন এবং দুটো ভোটার লিস্টকে তারা ট্যালি করবেন, ম্যাচ করবেন। কোন কোন ব্যক্তি 2025 সালে আমরা এখন নাম দেখতে পাচ্ছি, সেই ব্যক্তির নাম 2002 সালের লিস্টে রয়েছে কিনা, বা যদি তার নাম না থাকে তো তার বাবা বা তার মায়ের নাম বা তার দাদুর নাম রয়েছে কিনা। তো বিএলওদের যে ফর্মটি দেওয়া হয়েছে, সেই ফর্মটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এই ফর্মটি তারা ফিল আপ করবেন। এই ফর্মের প্রথমে বিধানসভার নাম নাম্বার দেওয়া হবে, তারপর পার্ট নম্বর। পার্ট নম্বর হচ্ছে যে বুথ নম্বর আর কি, যে বুথের আপনি ভোটার লিস্ট দেখলেই দেখবেন উপরে লেখা থাকে অংশ নম্বর, সেই অংশটাই পার্ট বলা হচ্ছে এবং পার্টের নাম ভোটার লিস্ট অমুক গ্রামের যে ভোটার লিস্ট। এখানে প্রথমে যে ঘর রয়েছে দেখুন, প্রথম ঘরে লেখা রয়েছে সিরিয়াল নাম্বার অফ ইলেকশন, সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন রোল অফ 2025। এখানে প্রথম ঘরে লেখা রয়েছে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন রোল অফ 2025। মানে এইখানে আমাদের যে 2025 সালের ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে তার নাম রয়েছে, সেই সিরিয়ালটি প্রথম ঘরে বসবে। এই অ্যানেক্সারে এই প্রথম 2 ঘরে, প্রথম 3 ঘরে 2025 সালে যে সমস্ত লোকের ভোটার লিস্টের নাম রয়েছে, প্রত্যেকের নাম এই প্রথম 3 ঘরে বসবে। প্রথম ঘরে বসবে তার যে ক্রমিক সংখ্যা, ভোটার লিস্টের ক্রমিক সংখ্যা, সেইটা বসবে, বিএলওর সাহায্যে বসাবে। তারপরে ঘর হচ্ছে নেম অফ দ্য ইলেক্টর ইন রোল অফ 2025। তারপরের ঘরে ভোটার লিস্টে তার যার নাম আছে, সেই নাম 2025 ভোটার লিস্টে যে নাম আছে সেই নামটি উঠবে এবং তার পরের ঘরে বসবে তার হচ্ছে ভোটার আইডি নম্বর, এপিক নাম্বার, ভোটার কার্ডের যে নাম্বার, WB দিয়ে হোক, BS দিয়ে হোক, ROE দিয়ে হোক, বা অন্যান্য যে নম্বর থাকে। এটা হচ্ছে হুবহু 2025-এ তাদের ভোটার লিস্টে যারই নাম আছে প্রত্যেকের নাম এই প্রথম 3 ঘরে প্রত্যেকের বিবরণ উঠে যাবে। তারপরের যে 3টে ঘর, এই 3টে ঘর হচ্ছে 2002 সালে যাদের নাম, মানে যে ব্যক্তির নাম এই প্রথম 3 ঘরে বসলো, সেই ব্যক্তিরই নাম যদি 2003 সালেরও ভোটার লিস্টে থেকে থাকে, যেমন আমার বাবার নাম, আমার মায়ের নাম 2025 সালের এখনকার ভোটার লিস্টে যেমন রয়েছে, তেমনি
সালের ভোটার লিস্টেও তাদের ছিল। তাদের ক্ষেত্রে কি হবে, প্রথম 3 ঘরে তাদের যে এখনকার যে ভোটার লিস্ট এপিক নম্বর আছে, নাম এপিক নম্বর বসে গেল। তারপরে পরের 3 ঘরে হেডিংটা দেখুন লেখা আছে ডিটেলস অফ ইলেক্টরস ফাউন্ড টু বি প্রেজেন্ট ইন ইরোল অফ 2002, মানে 2002 পাওয়া গেছে, 2025-এও নাম আছে, 2002-এও পাওয়া গেছে এরকম লোকের নাম। এবার পার্ট নম্বর ইন ইরোল অফ 2002 প্রথম ঘরে লেখা আছে। মানে এখন ধরুন আপনার পার্ট নম্বর 100, 2002 সালে কিন্তু 100 ছিল না, তখন অন্য ছিল, কম ছিল, দেখা গেল 30 ছিল। তো সেই ক্ষেত্রে 2002 সালে ওনার পার্ট নম্বর যা ছিল সেই পার্ট নম্বর ওই ঘরে বসলো। তারপরে ঘরে হচ্ছে সিরিয়াল নম্বর ইন ইরোল অফ 2002। তারপরে ঘরে হচ্ছে যে 2002 সালে তার সিরিয়াল নম্বর কত ছিল, এবং তারপরে ঘরে হচ্ছে যে 2002 সালে তার এপিক নম্বর কত ছিল। অনেকেরই এপিক নম্বর চেঞ্জ হয়েছে, 2002 সালে যে এপিক নম্বর ছিল তা পরিবর্তন হয়েছে এখন, সেক্ষেত্রে সেই এপিক নম্বর বসে যাবে। এবার তারপরে যে 3টে ঘর সেখানে লেখা আছে ইন কেস ইলেক্টর হিমসেলফ হারসেলফ ওয়াজ নট প্রেজেন্ট ইন ইরোল 2002, ডিটেলস অফ হিজ অর হার ফ্যামিলিজ ফাদার্স মাদার্স প্যাটার্নাল গ্র্যান্ডফাদার্স নেম অ্যাজ ফাউন্ড ইন ইলেক্টর রোল অফ 2002। বলা হচ্ছে যে এমন তো লোক আছেন, যেমন আমার নাম 2002 সালে ভোটার লিস্টে ছিল না, কিন্তু বর্তমান ভোটার লিস্টে রয়েছে। তো আমার ক্ষেত্রে আমার নাম প্রথম 3 ঘরে বসে গেল, তারপর পরের 3 ঘরে বসলো না, কারণ 2002 সালে আমার নিজের নামটা ছিল না। কিন্তু যেহেতু আমার বাবার নাম ওখানে ছিল, সেহেতু এই পরের 3 ঘরে আমার বাবার বিবরণটা ওখানে বসবে। এই পার্ট নম্বর বসবে, সিরিয়াল নম্বর বসবে এবং এপিক নাম্বার বসবে আমার বাবারই। এক্ষেত্রে বলে রাখি যে লিঙ্কেজ এটাকে বলা হয়, এই লিঙ্কেজ একমাত্র হবে বাবার, মায়ের অথবা নিজের ঠাকুরদা, নিজের দাদু আর বাবার বাবা। এখানে কোনো মানে মামার বাড়ির, নানির বাড়ির লিঙ্কেজ হবে না। তারপরের ঘর রয়েছে যে সমস্ত লোক শিফট হয়ে, মানে 2025 সালে আজকে আমার যে পার্ট নম্বর সেখানে তার নাম আছে, কিন্তু 2002 সালে সে হয়তো অন্য জেলায় ছিলেন বা অন্য পার্টে ছিলেন বা অন্য বিধানসভায় ছিলেন, সেই সমস্ত লোকের নাম তার পরের 3টে ঘরে আসবে। তারপরের ঘর হচ্ছে যারা মৃত বা যারা শিফটেড, এই দুটো জিনিস রয়েছে এইখানে। এই বোঝার আমি আমাদের বাড়ির উদাহরণ দিয়ে বলছি। আমার বাবা মার নাম 2002 সালের এবং 2025 সালের ভোটার লিস্টে ছিল, ফলে তাদের এই প্রথম 3 ঘরে তো প্রত্যেকেরই নাম বসবে, যাদের যাদের 2025 সালের ভোটার লিস্টের নাম রয়েছে। আমার বাবা মার নাম প্রথম 3 ঘরে বসে গেল, আমার 2 ভাইয়ের নাম প্রথম 3 ঘরে বসে গেল। এবার দ্বিতীয় তারপরে যে 3 ঘর সেখানে আমার বাবা মার 2002 সালে যে বিবরণ ছিল তা বসবে, কিন্তু আমার আর আমার দাদার বসবে না, কারণ 2002 সালে আমাদের নাম ছিল না। আমাদের ডিটেলসটা বসবে আমার বাবার ভোটার কার্ডের যে লিঙ্কেজ তা বসবে পরের 2 ঘরে। কিন্তু আমার বাড়িতে আমার ভাবি এবং আমার বউ রয়েছে, তাদের 2002 সালে তো ভোটার লিস্টে নাম ওঠেনি। বলা হচ্ছে যাদের বয়স 41 হয়ে গেছে তাদেরই নাম 2 জায়গাতে থাকার কথা। তো যে সমস্ত বউমারা এখানে এই লিস্টের নাম আছে, মানে 2025-এর লিস্টের নাম আছে, কিন্তু 2002-এ তাদের নাম ছিল না, না থাকাই স্বাভাবিক। তাদের বাবা, হ্যাঁ, বা মায়ের বা দাদু, মানে আপনার বউয়ের নাম 2025 সালের ভোটার লিস্টে রয়েছে, কিন্তু 2002 সালে তো আপনার বিয়ে হয়নি, ফলে তার 2002 সালের নামও ওঠেনি ভোটার লিস্টে কোথাও। ফলে এই ঘরে আপনার বাড়ির বউদের ক্ষেত্রে এই লিঙ্কেজের ঘরে, মানে যেটা দ্বিতীয় ঘর, সেইখানে উঠবে তার বাবার অথবা মায়ের বা তার দাদুর ভোটার লিস্টের বিবরণ। তো এই কাজটি বিএলওরা এই কিছুদিনে করেছেন এবং করার পর প্রত্যেকে নির্দিষ্ট জায়গায় বিডিও অফিসে জমা করেছেন। জমা দেওয়ার পর তা আমাদের যে ইলেকশন কমিশন, রাজ্যের ইলেকশন কমিশন রয়েছে তার ওয়েবসাইটে সেটি প্রায় তোলা হয়ে গেছে, কোনো কোনো জায়গায় হয়তো এখনো বাকি রয়েছে। এই লিস্টটি তোলার পর এখন সুপারভাইজারদের কাজ হলো, ভিড়ের উপর যারা আছেন তারা এই লিস্টটি পুঙ্খানুপুঙ্খ তারা চেক করছেন। এখনো কোনো ভুলভ্রান্তি থাকলে তারা সেগুলি খুঁটে খুঁটে দেখছেন। এবার প্রশ্ন হলো যে এর পরের ধাপ কি? এর পরের ধাপ হচ্ছে এই লিস্ট যখন ফাইনাল হয়ে যাবে, তারপর এসআইআর যদি শুরু হয়, তাহলে এই লিস্টের উপর বেস করেই
এসআইআর এর নোটিফিকেশন নোটিফিকেশন হওয়ার পর এই এই যে ম্যাপিং হলো 25/2, এখানে যাদের যাদের নাম সরাসরি উঠে গেল, যে তাদের নিজেরই নাম 2025 এবং দুই জায়গাতেই নাম ছিল, অথবা তাদের বাবার বা মায়ের বা দাদুর নাম ছিল, ফলে তারা সরাসরি ভ্যালিড হয়ে গেলেন, তাদের নাম ভ্যালিড হয়ে গেল, তাদের ভয়ের আর কিচ্ছু রইল না। তাদের হয়তো একটি ডকুমেন্টস দিলে তাদের নাম থেকে যাবে। তো নোটিফিকেশন হওয়ার এই ম্যাপিং এর কাজ, বলে রাখি, এই ম্যাপিং এর কাজটি বিহারে হয়নি, যার জন্য প্রথমে যে ড্রাফট রোলটা পেশ হয়েছিল, প্রকাশিত হয়েছিল, সেখানে মানে অনেক গন্ডগোল দেখা দেয়। ফলে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ম্যাপিং এর কাজটি হয়েছে, সুষ্ঠুভাবে হবে এটা আশা রাখা যায়। তো প্রথম নোটিশ ইস্যু হওয়ার পর প্রত্যেক বিএলও প্রত্যেকের বাড়ি যাবেন এবং প্রত্যেক ভোটার পিছু একটি করে ফর্ম দেবেন। ওই ফর্মটির নাম হচ্ছে অ্যানেক্সার সি ফর্মে আপনি আপনার সমস্ত রকম তথ্য দেবেন এবং বিএলও সাহেব এখনো অব্দি যে 12খানা ডকুমেন্ট বলা হয়েছে, তার মধ্যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে আপনার আধার কার্ডের বিষয়টা বলে রাখি। আধার কার্ড নিয়ে আম আদমি পার্টির যোগেন্দ্র সিং এর যে মামলা, সেখানে বিহারের ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য বলা হয়েছিল। বাংলাতে এখনো আধার কার্ড ভ্যালিড ডকুমেন্ট কিনা ভোটার লিস্টের নাম রাখার জন্য, তা সে ব্যাপারে এখন আমি নিশ্চিত নই। যখন গেজেট নোটিফিকেশন বেরোবে, তখন ফাইনালি বলা হবে যে কোন কোন নথি বিচার্য হবে। তো আপনাদের যেটা কাজ হবে, বিএলও প্রত্যেক বাড়ি বাড়ি এসআইআর এর নোটিশ হওয়ার পর যাবেন এবং প্রত্যেক ভোটারের তথ্য ফর্ম ফিল আপ করে অনলাইনে ফোনে তিনি তুলবেন। আপনাদের কাজ হবে, যেদিন আপনার বাড়ি বিএলও যাবেন আর কি, বিএলও হবে আপনার পাড়ারই কোনো একজন শিক্ষক, পরিচিত মানে মানুষজন, তার সঙ্গে যোগাযোগ রাখবেন ভালোভাবে, এবং তিনি যখন আপলোড করবেন তখন আপনার বাড়ির শিক্ষিত লোকজন যারা আছেন তারা কিন্তু দেখে নেবেন যে তিনি কিভাবে কি আপলোড করছেন। হ্যাঁ, তাহলে ঠিকঠাক আপনার নাম থাকবে, এ নিয়ে ভয়ের কিছু নেই। আর বিএলও তার একটি পার্টের, একটি বুথের, এই যে পাড়ার সমস্ত নাম তোলার পর, সমস্ত বিএলও রাজ্য জুড়ে যখন তোলার কাজ হয়ে যাবে, তারপর প্রকাশিত হবে ড্রাফট যে ইলেকট্রাল রোল। তখন বোঝা যাবে যে কতজনের নাম সেখানে রইল এবং কতজনের নাম বাদ গেল। এই ড্রাফট রোল প্রকাশের পরে পরেই 1 মাস সময় থাকবে ক্লেম এন্ড অবজেকশনের জন্য। মানে যাদের নাম যদি বাদ চলে যায়, তাহলে ভুলবশত বাদ গেছে, এই অভিযোগে প্রত্যেকে মানে আবেদন করতে পারবেন, তার জন্য নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে। এই আবেদন, ক্লেম, অবজেকশনের যে সময়, এইটা পার হয়ে গেলে তার 1 মাস পর হচ্ছে ফাইনাল লিস্ট বেরোবে। তো প্রাথমিক যে কাজটা এসআইআর হচ্ছে সেই সম্পর্কে আজকে আপনাদের বললাম। এরপর নোটিশ, যখন ফাইনাল নোটিশ প্রকাশিত হবে, তখন ডিটেলসে মানে বিহারে যেভাবে হয়েছে সেইভাবেই আমাদের রাজ্যে এসআইআর হবে না অন্যভাবে হবে, এই বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আসবো। শেষখানে শুধু এইটুকু বলার যে এসআইআর আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ, করার প্রয়োজন রয়েছে, যেহেতু অবাঞ্ছিত ভোটার বাদ যাওয়া দরকার। প্রত্যেক বছর সামারি রিভিশন হয়, কিন্তু তবু মৃত ভোটার, শিফটেড ভোটার থেকেই যায়। তো সেগুলো বাদ গেলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্ট তৈরি হবে, সেখান থেকে মানুষ ভোট দেবে, এটা ভালো জিনিস। কিন্তু কিছু কিছু প্রশ্ন ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে থেকেই যাচ্ছে, যেরকম যেমন ধরুন যে এসআইআর পুরো দেশ জুড়ে কেন হচ্ছে না, প্রত্যেক রাজ্যে কেন হচ্ছে না, বিহারে এই ভোটের সামনে এসআইআর হচ্ছে, আবার বাংলায় 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে, বাংলাতেই কেন এসআইআর হচ্ছে, আর অন্যান্য রাজ্যেও কেন হচ্ছে না। সমস্ত রাজ্যেই তো মৃত ভোটার, ভুয়ো ভোটার থাকতে পারে, শুধুমাত্র বিহারের আর বাংলাতেই থাকতে পারে এমন তো নয়। তাছাড়া ভিডিও শুরুতেই যেরকম আপনাদের বললাম যে বিহারে প্রায় 70 লক্ষ লোকের নাম বাদ গেছে, কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে নির্বাচন কমিশন বলে দেয়নি যে এই 70 লক্ষের মধ্যে কতজন অনুপ্রবেশকারী, কতজন বিদেশি, কতজন ভুয়ো ভোটার, সেই তথ্য সামনে আসেনি। বরঞ্চ উল্টো দিকে আমরা দেখেছি বিভিন্ন নিউজের মাধ্যমে যে ভারতেরই ভোটার, জীবন্ত ভোটার, তিনি প্রাণে বেঁচে আছেন, তাকে মৃত বলে দেখানো হয়েছে, এরকম উদাহরণ তো ঘুরে ঘুরে রয়েছে। ফলে আমরা চাইবো ইলেকশন কমিশন সঠিকভাবে
কাজ করুক এবং একজনও বৈধ ভোটার যাতে ভোটার লিস্ট থেকে তার নাম বাদ না যায় এই বিষয় সুনিশ্চিত করুক। পরবর্তীতে যখন নোটিফিকেশন হবে বা আমি যদি এসআইআর সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ কোনো আপডেট পাই তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, এরপরে চেষ্টা করবো যাতে বিষয়টা হয়। সকলকে ধন্যবাদ।